দেখো আজকে তোমাদের যেটা নিয়ে আমি আলোচনা করব, যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে তোমরা জানো কোনো একটা মৌলের পরমাণুর কেন্দ্রটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। যে নিউক্লিয়াসটা গঠিত হয় হচ্ছে পজিটিভ চার্জযুক্ত কণা প্রোটন এবং নিস্তরিত কণা নিউট্রন দ্বারা। আর এই যে নিউক্লিয়াসটা তোমরা দেখতে পাচ্ছ, আর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন যে কক্ষ রয়েছে সেই কক্ষর মধ্যে থাকে হচ্ছে ইলেকট্রনগুলো। ঠিক আছে, এবার দেখো নিউক্লিয়াসের বাইরে মোট, তোমরা জানো নিউক্লিয়াসের বাইরে মোট কিন্তু 7খানা কক্ষ থাকে। এবং দেখো এখানে তোমাদের এই ছবির মধ্যে 5খানা কক্ষকে দেখানো হয়েছে। ঠিক আছে, আরও অ্যাডিশনাল 2খানা কক্ষ থাকে। এবং সেই কক্ষগুলোকে কী দিয়ে প্রকাশ করা হয়? দেখো ইংলিশ KLMNOP এরকমভাবে এগুলোকে প্রকাশ করা হয় 7খানা কক্ষকে। এবং প্রত্যেকখানা যে কক্ষ রয়েছে, অর্থাৎ কিনা কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ, এই যে কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলোকে যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, কক্ষকে প্রকাশ করতে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা দ্বারা। ঠিক আছে, সেই কোয়ান্টাম সংখ্যাটাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটাকে দেখো স্মল এন দিয়ে প্রকাশ করা হয়। এবং দেখো এখানে কে এর ক্ষেত্রে স্মল এন সমান সমান কত? 1। এল এর ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 2। এইভাবে n ইজ ইকুয়াল টু 3, n ইজ ইকুয়াল টু 4, n ইজ ইকুয়াল টু 5 করে 6, 7 মোট তাহলে নিউক্লিয়াসকে ঘিরে 7খানা কক্ষ রয়েছে। এবং 7খানা কক্ষের মধ্যে কিন্তু ইলেকট্রনগুলো কিন্তু অবস্থান করছে। এইবার চলো আমরা দেখে নিই, এই যে প্রত্যেকটা কক্ষ আমি বললাম, প্রত্যেকটা কক্ষের মধ্যে ম্যাক্সিমাম কটা করে ইলেকট্রন থাকতে পারে, এবং এই ইলেকট্রন সংখ্যা দিয়ে আমার বিভিন্ন মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস কীরকম হবে সেই বিষয়টাকে আমরা শিখে নিই। দেখো ক্লাস 10-এর লেভেলে তোমাদের 1 থেকে 20 অবধি ইলেকট্রন বিন্যাস মুখস্থ করলেই চলবে। ঠিক আছে, 1 থেকে 20 অবধি ইলেকট্রন বিন্যাস মুখস্থ করলেই চলবে। এবং সেক্ষেত্রে তোমাদের একটা রুলস আমি তোমাদেরকে বলে রাখি, যে তোমরা যেহেতু এখনও ক্লাস 9-10 লেভেলে রয়েছো, ক্লাস 9-10 লেভেলের ক্ষেত্রে যেহেতু আমরা একটা মাত্র কোয়ান্টাম সংখ্যার সাহায্য নিয়ে আমার ইলেকট্রনিক কনফিগারেশনগুলোকে আমার সাজাতে হচ্ছে, সেই কারণে আমি তোমাদেরকে বলে রাখি কিছু লিমিটেশন আছে, 2-1 জায়গায় একটুখানি তোমাদেরকে মুখস্থ করতে হবে। আমি একটা জিনিস বলছি, দেখো কোনো একটা পার্টিকুলার কক্ষে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে, সেটা যে ফর্মুলা সেটা হচ্ছে 2 × n²। অর্থাৎ কিনা 1 নম্বর কক্ষ যেটা আছে 2n² করলে পরে কি হচ্ছে, 2n² করলে পরে হচ্ছে 2 × 1², অর্থাৎ কিনা 2। তার মানে 1 নম্বর কক্ষে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারে। এবার চলে আসি 2 নম্বর কক্ষ। 1 নম্বর কক্ষ যখন ভর্তি হয়ে যাবে তখন চলে আসবে 2 নম্বর কক্ষ। এবার 2 নম্বর কক্ষ সর্বাধিক কটা ইলেকট্রন দ্বারা ভর্তি হতে পারে, 2n² ফর্মুলা ফেলো, অর্থাৎ 2 × 2², অর্থাৎ 2 × 2 = 4, 4 × 2 = 8। তার মানে যতক্ষণ অবধি 8টা ইলেকট্রন ভর্তি হচ্ছে, মানে এখানে 2 আর এখানে আরও অ্যাডিশনাল 8, তার মানে 8 আর 2 10। যখন টোটাল 10টা ইলেকট্রন হয়ে গেল, তখন মৌলটা এইখান থেকে পরের মৌলে শিফট করবে, অর্থাৎ কিনা কক্ষটা তখন এইখান থেকে পরের কক্ষে ইলেকট্রনটা তখন ভর্তি হওয়া শুরু হবে। অর্থাৎ কিনা টোটাল এখানে 2টো, এখানে 8টা, টোটাল 10টা ইলেকট্রন হয়ে গেল এই দুটো কক্ষের মধ্যে। 11তম ইলেকট্রনটা প্রবেশ করবে হচ্ছে এইখানে। ঠিক আছে, এবং এই কক্ষে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে 2n² ফর্মুলা অনুসারে 2 × 3², অর্থাৎ 3 × 3 = 9, 9 × 2 = 18, অর্থাৎ কিনা এখানে 18টা ইলেকট্রন কিন্তু থাকতে পারে। বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে মোটামুটি নিয়মগুলো। এই অনুসারে পরপর যে কক্ষগুলো আছে এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা দিয়ে ফর্মুলা অনুসারে বসিয়ে সেই অনুসারে আমার ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যাটাকে আমরা নির্ণয় করতে পারি। তাহলে এবার চলো আমরা দেখে নিই 1 থেকে 20 অবধি মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসগুলো কোনটা কীরকম দেখতে হয়। দেখো এই যে চার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে খেয়াল করো, দেখো KLMN করে মোটামুটি 5খানা কক্ষকে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, যদিও 1 থেকে 20 অবধি করতে গেলে তোমাদের 1 অবধি লাগে না, আমাদের n অবধি গেলে পরেই আমাদের কাজ হয়ে যাবে। এবার দেখো এই একটা জিনিস যেটা তোমাদের কিন্তু মুখস্থ করে নিতে হবে, এই 1 থেকে 20 অবধি মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্কগুলো মুখস্থ করতে হবে। দেখো পরপর যেরকম রয়েছে, আর অবভিয়াসলি মৌলগুলোর চিহ্নগুলো তো তোমাদেরকে মেমোরাইজ করতেই হবে। ঠিক আছে, তাহলে সেই অনুসারে দেখি ইলেকট্রনিক কনফিগারেশন কীরকম হচ্ছে। চলো এই চারটা একটুখানি আমরা বুঝে নিই। দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1। ঠিক আছে, তার মানে পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা। আমরা জানি কোনো একটা পরমাণু ওভারঅল নিস্তরিত, অর্থাৎ প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। তার মানে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা যা, সেটাই হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ এই ইলেকট্রন সংখ্যাটাকেই আমি এই কক্ষগুলোর মধ্যে সাজিয়ে দিতে হবে আমাকে। ক্লিয়ার? তাহলে দেখো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তার মানে ইলেকট্রন সংখ্যা 1, তার মানে তার একটাই ইলেকট্রন, স্বাভাবিকভাবে সেটা প্রথম কক্ষে ঢুকবে, K ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে এবার কেতে তোমরা জানো সর্বাধিক কটা ইলেকট্রন ধরতে পারে? 2টো। তাহলে হিলিয়াম চিহ্ন হচ্ছে He, ম্যাক্সিমাম সর্বাধিক ইলেকট্রন হচ্ছে 2টো। দেখো কে কক্ষটা পুরোপুরি ভর্তি হয়ে গেল।
এবার কে যখন পুরোপুরি ভর্তি হয়ে গেল, কে কক্ষে তো আর ইলেকট্রন ঢুকতে পারবে না, কারণ এর যা ম্যাক্সিমাম ক্যাপাসিটি 2n² ফর্মুলা অনুসারে হয়ে গেল। তাহলে পরের ইলেকট্রন বেশি থাকলে পরে, অর্থাৎ পরের মৌলের ক্ষেত্রে আমি কোন কক্ষে চলে যাব বলো? এল কক্ষে চলে যাব। তাহলে দেখো লিথিয়াম আসছি 3টে ইলেকট্রন, কেতে 2টো, এলে দেখো 1টা। বেরিলিয়াম আসছি 4টে ইলেকট্রন, কেতে 2টো, এলে 2টো। এইভাবে এই সংখ্যাটা কত অবধি যেতে পারে? 8 অবধি যেতে পারে। দেখো তারপরে যাচ্ছে বোরন, আমি একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি, 2 3, এগুলোকে তোমাদের কিন্তু মুখস্থ করে নিতে হবে। কার্বন 6, 2 4, 4 2 6 হচ্ছে। তারপরে দেখো 2 5, ঠিক আছে, নাইট্রোজেনের ক্ষেত্রে 5 2 7 হয়ে যাচ্ছে, 7। তারপরে দেখো 2 6, ঠিক আছে, 6 2 8, 8 হচ্ছে অক্সিজেন। তারপরে 2 7, 7 2 9, 9 দেখো ফ্লুরিন, ঠিক আছে। নেক্সট দেখো 2 8, অর্থাৎ কি না এখানে 8টা কিন্তু ভর্তি হয়ে গেল, অর্থাৎ যে এখানে ম্যাক্সিমাম যে কটা থাকার কথা সেই কটা ইলেকট্রন কিন্তু আমরা ফুলফিল করে ফেললাম নিয়নে এসে, ঠিক আছে। তার মানে এবার যার পরমাণু ক্রমাঙ্ক 11 বা পারমাণবিক সংখ্যা 11, তার ক্ষেত্রে অবভিয়াসলি আমাকে পরের কক্ষে চলে যেতে হবে। দেখো 11 সোডিয়াম থেকে আমি চলে এসেছি পরের কক্ষে, এখানে দেখো একটা দাগ দিয়ে আমি আলাদা করে দিয়েছি, ঠিক আছে। তার মানে 11 চলে আসলো, 2 8 এই অবধি তো আছেই। তারপরে দেখো এম কক্ষে 1 ভর্তি হওয়া শুরু হলো। তাহলে এম কক্ষে 1 মানে এবার তারপরে এম কক্ষে 2 3 4 5 করে পরপর ভর্তি হতে হতে যাবে। যেমন দেখো তাই করা হয়েছে। ম্যাগনেসিয়াম 12, এখানে 2, এগুলো আমি আর বলছি না, নিয়ন অবধি, ঠিক আছে। লাস্ট নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন, 10টা আছে ইলেকট্রন টোটাল, 2 আর 8 10। তাহলে এই অবধি আমি আর বলছি না, তারপর লাস্টেরটা শুধু আমি বলছি। এই লাস্টের কক্ষটা কি বলা হচ্ছে? যোজ্যতা কক্ষ, ঠিক আছে। এই ইলেকট্রন বিন্যাসগুলো তোমাদের দেখবে কেমিক্যাল বন্ডিং করতে গেলে পরে তখন দেখবে কাজে লাগবে মৌলগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে। তাহলে চলে আসছে এরপরে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম 13 2 8 3, ঠিক আছে। সিলিকন 14 2 8 4, তারপরে ফসফরাস 15 2 8 5, তারপরে সালফার 16 2 8 6, ক্লোরিন 17 2 8 7 হয়ে গেল, আর্গন 18 2 8 8, ঠিক আছে। এইবার এইখানে একটা কথা মনে রেখো, যেহেতু তোমরা এখন শুধুমাত্র কক্ষ দিয়ে ইলেকট্রন বিন্যাস শিখছো, তোমরা ক্লাস 11-এ উঠলে দেখতে পাবে অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো কিন্তু কক্ষের মধ্যে থাকে না, কক্ষের মধ্যে থাকে উপকক্ষ, উপকক্ষের মধ্যে থাকে কক্ষক, সেই কক্ষকের মধ্যে থাকে হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো। কিন্তু ক্লাস 9 10 লেভেলে তোমাদের তো এতগুলো কনসেপশন নেই, এই কারণে তোমাদের কক্ষ দিয়ে শুধুমাত্র বুঝতে হবে। ওইখানে খেয়াল, ওই জন্য এখানে খেয়াল করো, তোমার এইখানে 8 অবধি ভর্তি করার পরে তারপরে পটাশিয়ামের ক্ষেত্রে যেটা করা হচ্ছে, দেখো পটাশিয়ামের ক্ষেত্রে কি করা হলো, পটাশিয়ামের 2 8 8 করা হলো, করে তারপরে করা হলো হচ্ছে একখানা ইলেকট্রন চলে গেল হচ্ছে এন কক্ষে। বুঝতে পারলে কি বললাম? তাহলে তার মানে 2 8 8 করে তারপরে একটা ইলেকট্রন এন কক্ষে চলে গেল, ঠিক আছে। এটাকে একটুখানি তোমরা মুখস্থ করে নেবে, হলো। আর ক্যালসিয়ামের ক্ষেত্রে কত হচ্ছে? ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো 20, অর্থাৎ 2 8 8 কত হয়ে গেল? 18 হয়ে গেল এই পর্যন্ত, অর্থাৎ কিনা লাস্ট নিষ্ক্রিয় মৌল আর্গন পর্যন্ত এখানে হয়ে গেল। তারপরে আরও দুটো এক্সট্রা ইলেকট্রন 20, সেই দুটো হয়ে গেল হচ্ছে এন কক্ষে। দেখো ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল। বুঝতে পারলে কি বললাম? তাহলে এর পরবর্তী যে মৌলগুলো আসবে তুমি দেখতে পেলে যে এইখানে আর্গনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এখানে তোমার কটা ইলেকট্রন থাকার কথা ছিল? এম কক্ষের ক্ষেত্রে 2n² অনুসারে 18টা থাকার কথা ছিল, কিন্তু দেখো আমি 8টা ভর্তি করে পরের কক্ষে চলে গেলাম পটাশিয়াম থেকে। এই যে 8টা আমি অসম্পূর্ণ অবস্থায় রাখলাম, তার মানে আরও এখানে কিন্তু 10টা থাকবে। ক্যালসিয়ামের পরে যে মৌলগুলো আছে সেটাই কিন্তু আবার এইখানে কিন্তু ইলেকট্রন ভর্তি হওয়া শুরু হবে, অর্থাৎ এখানে চলে আসবে হচ্ছে 9, তারপরে 10 11 12 করে এখানে 18টাই কিন্তু ভর্তি হবে। বুঝতে পারলে? এবার এই যে এই জায়গায় একটা ব্যতিক্রমী ব্যাপার ঘটলো, অর্থাৎ কিনা এখানে 8টা রেখে এখানে 1টা আর এখানে 2টো ভর্তি হয়ে গেল, এই বিষয়টা তোমাদের ক্লাস 9 বা 10 লেভেলে এই জায়গাটা একটু মুখস্থ রাখতে হবে। কারণ আমি তোমাদের একটু আগে কী বললাম, ইলেকট্রনগুলি অ্যাকচুয়ালি কিন্তু কক্ষের মধ্যে থাকে না, কক্ষের মধ্যে থাকে উপকক্ষ, সেই উপকক্ষের মধ্যে থাকে কক্ষক, সেই কক্ষকের মধ্যে ইলেকট্রনগুলো কিন্তু থাকে। এবং সেইগুলোকে বোঝাতে গেলে পরে শুধুমাত্র কিন্তু একটা কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা দিয়ে কিন্তু সেটা দেখানো সম্ভব না, আরও অ্যাডিশনাল 3খানা কোয়ান্টাম সংখ্যা লাগে একটা ইলেকট্রন সঠিক কিভাবে আছে একটা পরমাণুর মধ্যে সেটা বোঝাতে গেলে পরে, ঠিক আছে। যাই হোক, সেই আলোচনা তোমাদের এখন দরকার নেই। তাহলে এইটুকু জায়গা তোমরা মুখস্থ রাখো, রেখে বিষয়টাকে টোটালটাকে বোঝার চেষ্টা করো। তাহলে যেটা আমি বললাম 1 থেকে 18 অবধি তোমার ইলেকট্রন বিন্যাস বুঝতে কোনো সমস্যা নেই, একদম ইজি ব্যাপার। তারপরে 19 আর 20টা একটু মুখস্থ করে ফেলো। তার মানে এই টোটাল 1 থেকে 20 অবধি মৌলগুলো পরপর, ঠিক আছে, এবং তাদের পরমাণু ক্রমাঙ্ক এবং ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে সেটা তোমাদের কিন্তু মেমোরাইজ করে ফেলতে হবে। এই উদ্দেশ্য হচ্ছে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা কিন্তু বুঝতে গেলে পরে আমাদের কিন্তু এই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো অবশ্যই কিন্তু দরকার। আর অবশ্যই পরমাণুর গঠন চ্যাপ্টার তোমাকে বিভিন্ন মৌল ইলেকট্রন বিন্যাস লিখতে দেয়। যেমন ধরো তোমাকে ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক বিন্যাস তোমাকে লিখতে বলো, তখন তুমি কী করবে?
কে ইজ ইকুয়াল টু 2, এল ইজ ইকুয়াল টু 8, এম ইজ ইকুয়াল টু 2। তোমাকে বললো আর্গন ইলেকট্রনিক কনফিগারেশন লেখো, তুমি তখন কী করলে এ আর লিখলে, উইদিন ফার্স্ট ব্র্যাকেট 18 লিখলে, কোলন দিলে, কোলন দিয়ে লিখলে কে ইজ ইকুয়াল টু 2, এল ইজ ইকুয়াল টু 8, এম ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে, অর্থাৎ কি না এইভাবে ইলেকট্রন বিন্যাস লিখলে পরে তোমার ইলেকট্রনিক কনফিগারেশনটা লেখা কিন্তু পুরোপুরি কমপ্লিট হবে। ক্লিয়ার? ওকে, দেখো আর দুখানা টপিক বলে তোমাদেরকে আজকের আমি এই ক্লাসটা শেষ করব। পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? দেখো অলরেডি তোমরা আলোচনাকালে বুঝেই গেছো, কোনো একটা মৌলের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে মোট যতগুলো প্রোটন সংখ্যা সেটাকেই বলে হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক। অর্থাৎ কোনো একটা মৌলের পরমাণু নিউক্লিয়াসের মোট প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু ওই পরমাণুর বিভিন্ন কক্ষে থাকা মোট ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, তাহলে এটাকেই বলবো হচ্ছে আমরা পরমাণু ক্রমাঙ্ক। বুঝতে পেরে? আর ভর সংখ্যা কাকে বলছে? ভর সংখ্যা হচ্ছে ভর সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। অর্থাৎ কোনো একটা মৌলের পরমাণু নিউক্লিয়াসে মোট যতগুলো প্রোটন এবং নিউট্রন থাকে সেই সংখ্যার যোগফলটাকেই আমি ওই পরমাণুটার ভর সংখ্যা বলে থাকি। বুঝতে পারলে কী বললাম? তাহলে খেয়াল করো, তুমি যদি ভর সংখ্যা জানো আর যদি নিউট্রন সংখ্যা জানো, তাহলে ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা বাদ দিলে তুমি পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক নির্ণয় করে ফেলতে পারবে। কারণ ভর সংখ্যা ইজ ইকুয়াল টু কী দেখলে বলো? ভর সংখ্যা ইজ ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, তাই তো? কারণ তোমরা জানো প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো পারমাণবিক সংখ্যা ইজ ইকুয়াল টু কত, যেটাকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা। অর্থাৎ কোনো একটা মৌলের পরমাণুর ভর সংখ্যা নিউট্রন সংখ্যা জানলে একটা থেকে অপরটাকে বাদ দিয়ে তুমি সহজেই পারমাণবিক সংখ্যা কিন্তু পেতে পারো। এবার দেখো চলে আসি কয়েকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞায়। আইসোটোপ বলতে কী বোঝো? দেখো এইখানে আমি সরাসরি এক্সাম্পলটা চলে আসছি। দেখো দুখানা সিএল পরমাণু দেখানো হয়েছে। দেখো পরমাণু ক্রমাঙ্ককে সবসময় জানবে এই যে একটা মৌলের চিহ্ন লিখে তার বাঁদিকে নিচে লেখা হয়, আর বাঁদিকে মাথায় অথবা অনেক সময় ডান দিকের মাথাতেও লেখা হয়। এখানে বাঁদিকের মাথাতেই দেখিয়েছে, বাঁদিকের মাথায় যে সংখ্যাটা লেখা হয় সেটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে দুখানা ক্লোরিনের পরমাণু দেখতে পাচ্ছ যার পরমাণু ক্রমাঙ্ক দেখো 17 আছে, কিন্তু প্রথম ক্লোরিন পরমাণুটার ভর সংখ্যা দেখো 35, দ্বিতীয় ক্লোরিন পরমাণুটার ভর সংখ্যা 37। এখন কথা হচ্ছে দুটো ক্লোরিনের ভর সংখ্যার পার্থক্য হলো কেন? কারণ ক্লোরিন পরমাণু দুটো নিউক্লিয়াসের মধ্যে ভিন্ন সংখ্যক নিউট্রনের উপস্থিতি, তার জন্যই তো পরমাণু ক্রমাঙ্ক সমান হলেও ভর সংখ্যাটা আলাদা হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তারা একে অপরের কী হয়? একে অপরের আইসোটোপ বা সমস্থানিক হয়ে থাকে। বুঝতে পারলে কী বললাম? তাহলে আইসোটোপ বা সমস্থানিক বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। দেখো এইখানে আরও কতগুলি আইসোটোপের উদাহরণ দেওয়া আছে। যেমন দেখতে পাচ্ছ হাইড্রোজেনের 3 ধরনের আইসোটোপ আছে। দেখো প্রথমটাকে বলে প্রোটিয়াম 1H1, 2 নম্বরটাকে বলা হচ্ছে ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম 1H2, 3 নম্বরটাকে বলা হচ্ছে ট্রাইটিয়াম বা 1H3। অক্সিজেনের দেখো 3টে আইসোটোপ 8O16, 8O17, 8O18। কার্বনের দেখো 3টে আইসোটোপ 6C12, 6C13, 6C14। তাহলে এই এক্সাম্পল বলতে গেলে কিন্তু একটা সেট নিয়ে এক্সাম্পল বলতে হবে, মানে তুমি হাইড্রোজেনের এক্সাম্পলটা দিলে পরে 3টেই তোমাকে দেখাতে হবে, অক্সিজেনের এক্সাম্পল দিলে পরে 3টেই দেখাতে হবে, কার্বনের এক্সাম্পল দিলে 3টেই তোমাকে দেখাতে হবে। তার মানে 3টে নিয়েই কিন্তু একটা এক্সাম্পল, 3টে নিয়ে এই অক্সিজেনের এক্সাম্পল, 3টে নিয়ে এই হাইড্রোজেনের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও বললে পরে সংজ্ঞা বলে এই যে 3টে উদাহরণ দেখতে পেলে 1, 2, 3, তার মধ্যে যে কোনো একটা উদাহরণ তুমি বলবে। ধরো কার্বনেরটা বললে কিন্তু তোমাকে কিন্তু এই 3টেই কিন্তু এক্সাম্পল হিসাবে দিতে হবে। ঠিক আছে, এবার আইসোটোপের মতো আরও দুটো জিনিস আছে। দেখো আইসোটোপটা বেশি গুরুত্বপূর্ণ, এই দুটো একটুখানি দেখে রাখা ভালো। দেখো পরেরটা কী আছে? আইসোটোপটা বেশি গুরুত্বপূর্ণ, আইসোটোপের মতো আরও দুটো জিনিস আছে যেটা আমি বলছিলাম। দেখো একটা হচ্ছে আইসোবার। ঠিক আছে, উদাহরণটা দেখো, উদাহরণ দেখলেই বুঝতে পারবে। দেখো আইসোবারের উদাহরণ কি দিচ্ছে? দেখো এখানে আমি একটুখানি ক্যামেরাটা ক্লোজ করছি। 18AR40, 19K40। অর্থাৎ কিনা দুটো ভিন্ন মৌলের পরমাণু, তাদের কি সমান হচ্ছে? তাদের ভর সংখ্যা সমান হচ্ছে, কিন্তু যেহেতু ভিন্ন মৌলের পরমাণু তাহলে অবভিয়াসলি পরমাণু ক্রমাঙ্ক আলাদা। ঠিক আছে, তার মানে পরমাণু ক্রমাঙ্ক চেঞ্জ হলে পরে মৌলও চেঞ্জ হয়, তোমরা ভালো করেই জানো। ঠিক আছে, কারণ এক একটা মৌলের একটা করেই পরমাণু ক্রমাঙ্ক হয়। তাহলে খেয়াল করো, তাহলে ভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা এক কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা, অবশ্যই আলাদা হবে যেহেতু ভিন্ন মৌলের পরমাণু, তাদেরকে আমরা একে অপরের কী বলবো? আইসোবার বলবো, আইসোবার বা সমভর। বুঝতে পারলে কি বললাম? ঠিক আছে, ওকে। আর লাস্ট একটা জিনিস হচ্ছে আইসোটোন কাকে বলছে? দেখো কতগুলো মৌলের পরমাণু দেওয়া আছে। ঠিক আছে,
সেই ক্ষেত্রে খেয়াল করো কি হচ্ছে, তাহলে এদের যেমন ধরো আমি ক্যামেরাটাকে একটু ক্লোজ করছি, ক্লোজ করলে কি হচ্ছে, ক্যামেরাটাকে ক্লোজ করলে দাঁড়াচ্ছে হচ্ছে 14SI30 একটা হচ্ছে, আর 15P31, ঠিক আছে। এখন কোনটা কি তোমরা ভালো করে জানো, এখন পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, তোমরা বুঝতে পারছো, কারণ নিচে যেটা আছে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা কত, ভর সংখ্যা থেকে বাদ দেবো, দেখো এটার ভর সংখ্যা ছিল 30, তার থেকে 14 বাদ দিয়েছি, হলো 16। এটার ভর সংখ্যা ছিল হচ্ছে 31, তার থেকে আমি 15 বাদ দিয়েছি, হয়ে গেল হচ্ছে 16। তার মানে খেয়াল করো নিউট্রন সংখ্যা কিন্তু এই দুটো মৌলের পরমাণুর কিন্তু সমান। তাহলে যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা বলবো হচ্ছে একটা অপরটার আইসোটোন, ঠিক আছে। নিউট্রন সংখ্যা কীভাবে বার করলে তোমরা আগেই আমি তোমাদেরকে নিউট্রন সংখ্যা বার করা শিখিয়ে দিয়েছি। তাহলে এই ভিডিওটা দ্বারা আমরা এটাও বুঝতে পারলাম যে আইসোবার কাকে বলে, আইসোটোপ কাকে বলে, আইসোটোন কাকে বলে। সংজ্ঞা বুঝতে পারলে সঙ্গে তার উদাহরণও তোমরা কিন্তু ডিসক্রাইব করতে শিখলে। ওকে, ঠিক আছে।